শেখ মুজিবের ভাগ্নে শেখ মনি মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে চিঠি লিখেছিলেন যে তার মামা মুজিব তাকে হত্যা করতে চান। তবে ঠিক কী কারণে শেখ মনির এই মৃত্যু ভয় শুরু হয়েছিল সেটা অবশ্য জানা যায়নি। স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই দেশবাসীর উচ্চ আশা-আকাঙ্ক্ষায় ভাটা পড়তে থাকে। স্বাধীনতার আশা তাদের মনে যে প্রাচুর্যের জায়গা তৈরি করেছিল তা মিথ্যে হয়ে যায়। ১৯৭৫ সালের এপ্রিলে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পরে আনন্দ মিছিল হচ্ছিল ঢাকায়। পাশ দিয়ে যেতে যেতে একজন রিকশাওয়ালা জানতে চাইলেন আরোহীর কাছে কি হয়েছে ভিয়েতনামে। আরোহী উত্তর দিল, ভিয়েতনাম স্বাধীন হয়েছে। রিকশাওয়ালা তখন বলল, স্বাধীন হয়েছে তাহলে তো সর্বনাশ। ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের মধ্যে শেখ মুজিব অন্তত ৩ বার মস্কো সফর করেন। তিনি দ্রুত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছিলেন। এই ঝোঁক আরও বৃদ্ধি পায় তাজউদ্দিনের বিদায়ের পর। মস্কো সফরকালে শেখ মুজিবকে বিশেষ সম্মান দেওয়া হয়। সোভিয়েত রাষ্ট্রদূতের চিন্তা ও মূল্যায়ন এবং শেখ মুজিবের সঙ্গে সিপিবির বিশেষ সম্পর্ক একই সুতায় বাঁধা ছিল বলে অনুমান করতে কষ্ট হয় না। শেখ মুজিব সহিংস রাজনীতির পক্ষে ছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রয়োজন হলে তিনি রাজনীতিতে সহিংসতায় বিশ্বাসী। তবে তিনি এটাও বলেছিলেন, সেই ভায়োলেন্সের ভিত্তি হবে গণতান্ত্রিকতা। গণতান্ত্রিক সহিংসতার অর্থ কী হতে পারে তা তিনি কখনো খুলে বলেননি। ক্যাবিনেট মিটিংয়ে শেখ মুজিব আসতেন সবার শেষে, নির্ধারিত সময়ের ৫ মিনিট পর। একদিন ক্যাবিনেট মিটিংয়ে শেখ মুজিব ঢুকলেন, কাঁধের চাদরটি টেবিলের উপর রেখে কবিতার সুরে বললেন, রইল তোমার ঘরবাড়ি, শেখ মুজিব চলল বাড়ি। একটা হালকা রসের সঞ্চার হলো ক্যাবিনেট রুমে। অনেকেই মনে করলেন এটা রহস্যের পূর্বাভাস। একটু পরে শেখ মুজিব বললেন, দেশে যে বিশৃঙ্খলা চলছে আর পারা যায় না। আমি আর পারব না। আপনারা যে পারেন ভার নেন, দেশ চালান। সমস্ত সভাকক্ষে একটা থমথমে ভাব। সিনিয়র মন্ত্রীরা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী সবাই নীরব, একে অন্যের দিকে জিজ্ঞাসু নয়নে তাকাচ্ছেন। ডক্টর মফিজ চৌধুরী, যিনি মুজিব সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ছিলেন, তিনি বললেন, স্যার, আপনি এভাবে হঠাৎ করে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন না। আপনাকে আপনার ডিপোটি তৈরি করে নিতে হবে। তাদের হাতে ভার দিয়ে তারপর আপনি যেতে পারেন। এই সময় তিনি সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদের দিকে হাত প্রসারিত করে যেন সম্ভাব্য ব্যক্তিদের দেখিয়ে দিলেন। সিনিয়র মন্ত্রীরা কেউ মুখ খুলছেন না, সবাই নীরব। এরপর ডক্টর মফিজের কথা সমর্থন করে কথা বললেন মনোরঞ্জন ধর। তিনি তখনকার আইনমন্ত্রী ছিলেন। তিনি উত্থাপিত বক্তব্যের সমর্থনে বেশ কয়েক মিনিট বক্তব্য দিলেন। তারপর কথা বললেন জেনারেল ওসমানী। তিনিও শেখ মুজিবের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার বিপক্ষে নানা যুক্তি দেখিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। প্রকৃতপক্ষে তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কোনো ফরমাল প্রস্তাব এটি ছিল না। তার ছড়াকাটা এবং পরবর্তী কথার উপর নির্ভর করেই এই সমস্ত কথাবার্তা হলো। ব্যাপারটা এখানেই থেমে থাকলো। ক্যাবিনেটের সভা নির্ধারিত বিষয়ে আলোচনায় অগ্রসর হলো। মিটিং শেষে ঘর থেকে বেরোচ্ছেন ডক্টর মফিজ, পাশে তাজউদ্দিন আহমেদ। তিনি ডক্টর মফিজের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। ডক্টর মফিজ জিজ্ঞেস করলেন, কি ভাই, হাসছেন কেন? কিছু ভুলভাল বললাম নাকি? তাজউদ্দিন আহমেদ তখন বললেন, ভাই, আপনি কি বিশ্বাস করেন শেখ মুজিব তার ক্ষমতা ছেড়ে দিবে? এটা অযথাই মিথ্যা এবং ফালতু কথা। ১৯৭৪ সালে টাঙ্গাইল শহর থেকে মাত্র ১৫ মাইল দূরে কালিহাতী থানার রামপুর এবং কোকরাইল গ্রাম দুটি পুলিশ মাটিতে মিশিয়ে দেয়। গ্রামবাসীর তথ্যমতে ডাকাত ও দুষ্কৃতিকারীদের গ্রামবাসী ধাওয়া এবং পিটনে দিলে একজন নিহত হয়। সেই নিহত ব্যক্তিকে একজন পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। আর এর প্রতিশোধ নিতেই পুলিশ এই গ্রাম দুটিতে হামলা চালায়। ঘরবাড়ি ভস্মীভূত ও লুটপাট এবং নারী পুরুষ বৃদ্ধ যুবকসহ গ্রামবাসীকে অবর্ণনীয় নির্যাতন করে পুলিশ। টাঙ্গাইলের এই কাহিনী সরকারি কাগজে গুরুত্ব সহকারে ছাপা হয়নি, বেতারে টেলিভিশনে চাপা দেওয়া হয়েছিল। ঘটনার এক সপ্তাহ পর আব্দুল গফফার চৌধুরী এই দুই গ্রামে যান। ফিরে এসে তিনি দৈনিক জনপদ পত্রিকায় লেখেন, আমরা প্রথমে ঢুকলাম কোকরাইল গ্রামে। এক নজর দেখেই মনে হলো একটা বন্য হাতি যেন সারা গ্রামটাকে লণ্ডভণ্ড করে রেখেছে। আর বন্য হাতির সেই তাণ্ডব থেকে কেউ রক্ষা পায়নি। এমনকি দুগ্ধপোষ্য শিশু, নারী এবং অবুঝ জীবজন্তুও নয়। একটার পর একটা আগুনে পোড়া বাড়ি, টিনগুলো মুখ থুবড়ে পড়ে আছে। চাল, ডাল, কলাই, তিসি, তাঁতের সুতা, সুতার রং ভস্মীভূত। যে বাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে তা নির্মমভাবে লুণ্ঠিত। মেয়েদের শরীর থেকে পর্যন্ত সোনা আর রূপার গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে। গরু পুড়েছে, হাঁস মুরগি ছাগল পুড়ে ছাই হয়েছে, তার কঙ্কাল চারিদিকে ছড়িয়ে রয়েছে। যারা সব হারিয়ে সর্বশান্ত হয়েছে তাদের সম্মিত এখনও ফিরেনি। আমাদের দেখে একদল সর্বহারা নারী পুরুষ সমস্বরে কেঁদে উঠল। লজ্জা ভুলে মায়ের বয়সী কয়েকজন মহিলা এসে আমার পা জড়িয়ে ধরল। তাদের কারো কারো দেহে নির্মম প্রহারের চিহ্ন। তাদের কান্নায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। জানি না মানুষের গদি কেঁপে ওঠে কিনা। কার কথা লিখব? শয়ে শয়ে পরিবার সর্বশান্ত হয়েছে। অসংখ্য বাড়িঘর, দোকানপাট, তাঁত ভস্মীভূত হয়েছে। এমন হয়েছে যে বহু পরিবারের আজ মাথা গোজার ঠাঁই নেই। এক মুঠো খাবার সংগ্রহের সংস্থান নেই।
মানুষের মধ্যে পশু প্রবৃত্তি এতটা মাথাচাড়া দিতে পারে তা আমার জানা ছিল না। অত্যাচারীরা গ্রামবাসীর উপর অত্যাচার চালিয়ে তাদের সর্বস্ব লুট করে সন্তুষ্ট হয়নি। গ্রাম দুটোর প্রত্যেকটি ইদারায় প্রত্যেকটি পুকুরে পেট্রোল আর কেরোসিন ছিটিয়ে খাওয়ার উপযুক্ত পানিকে অনুপযুক্ত করে রেখেছে। 14 বছরের একটি ছেলের সারা গায়ে মারের দাগ। এক বদনা পানি ইদারা থেকে তুলে এনে আমাকে দিয়ে বলল, একটু মুখে দিয়ে দেখুন। মুখে দিতে হলো না, নাকের কাছে নিতে দেখি কেরোসিনের উৎকট গন্ধ। দগ্ধ, লুণ্ঠিত, বিধ্বস্ত গ্রামটিতে কান্নায় ভেঙে পড়া নারী পুরুষের পাশ কাটিয়ে হাঁটছিলাম আর ভাবতেছিলাম 3 বছরের আগের কথা। আমি কাঁদতে ভুলে গিয়েছি, কিন্তু কোকরাইলের 7 সন্তানের মা আসিয়া খাতুন, বৃদ্ধা কারিমুন্নিসা আর আব্দুল হালিমের মেয়ে সাহেরা খাতুনকে দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। অত্যাচারীরা একেবারে পশু না হলে মেয়ে মানুষের গায়ে এমনভাবে হাত তুলতে পারে না। কারিমুন্নিসার মাথা ফাটানো, সাহেরা খাতুন যুবতী, তার সর্বাঙ্গে রোলারের প্রহার এবং নখরাঘাতের চিহ্ন। আসিয়া খাতুনের পিঠ ফুলে ঢোল হয়ে আছে। মনোয়ারা নামে এক মেয়ের অবস্থা দেখে আমি রাগে ক্ষোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। কোকরাইল গ্রামে এমন একজন মানুষ নেই যার বাড়ি লুট হয়নি। ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের বাড়িতে ঢুকে তার সমস্ত দুর্মূল্য ডাক্তারি যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে। ঘরের খাট পালং এবং ল্যাপটপে আগুন দেওয়া হয়েছে। ব্লাড প্রেশার মাপার একটা আন করা নতুন যন্ত্র দেখি ভেঙে বারান্দায় ফেলে দেওয়া হয়েছে। পাশের বাড়ি থেকে লুট করা হয়েছে রেডিও। পুরনো আমলের একটা গ্রামোফোন যন্ত্র আশ্রে ভেঙে ফেলা হয়েছে। 2 হাতে লুট করা হয়েছে রামপুর এবং কোকরাইল গ্রাম। ডাকাতরা গরুর গাড়ি বোঝাই করে লাখ লাখ টাকার লুটের মাল নিয়ে গেছে। যা নিতে পারেনি তা পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে। রামপুরের ইদ্রিস মিয়া যথেষ্ট মান্যগণ্য লোক। তার বাড়িতে টিনের ঘর 14টি, তাঁত 35টি, গোলায় 35 মণ ধান, ঢেকিতে সেটে তোলা হয়েছে 15 মণ ধান। তাছাড়া সরিষা কলাই ছিল। ঘরে ছিল তাঁতের কাপড়ের কয়েকশো পাউন্ডের রং, যার প্রতি পাউন্ডের দাম 1,500 টাকা। ইদ্রিস আলী কিছু লেখাপড়া জানেন, তাই শখ করে তার তাঁত শিল্পের নাম রেখেছিলেন দেশবন্ধু হ্যান্ডলুম। এই হ্যান্ডলুমের 35টি তাঁতও এখন বিধ্বস্ত। যে 2-1টা বেঁচে গেছে তার সুতা ছিঁড়ে দেওয়া হয়েছে। 14টি বড় টিনের ঘর ভস্মীভূত। 35 মণ ধান, 15 মণ চাল, সরিষা কলাই, কয়েকশো পাউন্ড রং, সব শেষ। রামপুরের আজিজুর রহমানের অবস্থা আরও শোচনীয়। 32 বছরের যুবক, গ্রামের সবচেয়ে বড় তাঁতি। 80,000 টাকার তাঁতের কাপড় এবং সুতা ছিল তার ঘরে, সব লুণ্ঠিত। তার এবং তার ভাইয়ের যুবতী বইয়ের পরনের কাপড় ছাড়া ঘরে আর কিছুই নেই। আজিজুর রহমানের বিধ্বস্ত ঘর থেকে যখন বেরোচ্ছি তখন শুনি মেয়ে কণ্ঠে উচ্চস্বরের রোদন। উঠানে না নামতেই পায়ের উপর আশ্রে খেয়ে পড়লেন একটি মেয়ে, নাম সখিনা। অল্প বয়সে স্বামী হারিয়েছেন। একটি তাঁত চালিয়ে কোনো রকম দিন চালান। সেই তাঁতটি ধ্বংস করা হয়েছে। সখিনার এখন জিজ্ঞাসা, তিনি কিভাবে দিন গুজার করবেন? এই প্রশ্নের জবাব কে দিবে? প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ঘেমে উঠেছি, তবুও কোকরাইল থেকে রামপুর গ্রামে গিয়ে উঠলাম। সেই একই ইতিহাস, একই ধ্বংসের স্বাক্ষর। যে গৃহস্থের 6টি গরু গোয়ালে জীবন্ত দগ্ধ হয়েছে তার বুকে পুত্রশোকের মতো ব্যথা। আমাদের দেখে সে হাহাকার করে উঠল। বাইরে উন্মুক্ত আকাশের নিচে 6টি গরুর দগ্ধ কঙ্কাল। হাঁটতে হাঁটতে একটা ব্যাপার বিস্ময়কর মনে হচ্ছিল। বাংলাদেশের গ্রাম, কিন্তু কোনো বাড়িতে হাঁস মুরগির সারা শব্দ নেই। বৃদ্ধ করিম মিয়াকে জিজ্ঞেস করতে তিনি বললেন, কিছু মরেছে আর কিছু দুর্বৃত্তরা নিয়ে গেছে। 200 থেকে 250 ছাগল ওরা লুট করেছে। কি লুট করেনি ওরা? রামপুর হাটের বৃদ্ধ হাজি আব্দুস সবুর মিয়া এই বছরই হজ করে দেশে ফিরেছেন। হাটে তার কাপড়ের দোকান, বেশি রাখেন কাফনের কাপড়। 30,000 টাকার কাপড় ছিল তার দোকানে, সব লুট। দোকানটাও ভেঙে দেওয়া হয়েছে। নিজের দুর্দশার কথা বলতে গিয়ে হাজি সাহেব শিশুর মতো অঝোরে কান্নায় ভেঙে পড়লেন। আমি জানি এই কান্না বৃথা যাবে না। বাংলার দুঃখী মানুষের এই কান্না থেকে আবার একদিন বাষ্প হবে, মেঘ হবে। ঝড়ের অশনি সংকেতও দেখা যেতে পারে আজকের শান্ত আকাশে। রামপুর কোকরাইল গ্রামে মোট ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হবে, কিন্তু দুজন ছেলেমানুষ ম্যাজিস্ট্রেট তা যদি 4-5 লাখ টাকায় দেখায় আমি বিস্মিত হব না। রামপুর কোকরাইল গ্রামে এত বড় ধ্বংসযজ্ঞের পর স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজি কি একবার হলেও এই 2 গ্রামে যেতে পারতেন না? এই গ্রামের মানুষরা তো বিদেশি নয়, এদেশেরই মানুষ, আমাদের বাবা মা ভাই বোন। এদের কাছে বাঙালি পুলিশের হয়ে ক্ষমা চাইতে, দুঃখ প্রকাশ করতে লজ্জা কি? এদের ক্ষতিপূরণের সামান্য ব্যবস্থা করতেই বা কার্পণ্য কেন? এই দুটো ব্যবস্থা করলেই তো সব লেঠা চুকে যায়। তা না করে বিদেশি শাসকদের মতো প্রভুসুলভ মনোভাব ও অবজ্ঞা প্রদর্শন, এবং সেই সঙ্গে আমরা যা করেছি ঠিকই করেছি এই ধরনের আচার আচরণ কেন? যদি তদন্ত করে দেখা যেত ডাকাত এবং দুষ্কৃতিকারী আসলে পুলিশের মধ্যেই রয়েছে, তাহলে তাদেরকে সাজা অবশ্যই দিতে হতো। আর যদি দেখা যেত কয়েকজন গ্রামবাসীর হঠকারিতার ফলে একজন পুলিশকে কর্তব্য অবস্থায় প্রাণ দিতে হয়েছে, তাহলে দোষী গ্রামবাসী কয়েকজনের বিচার এবং শাস্তি দেওয়া চলত।
তা না করে পুলিশের দুটো গ্রাম ধ্বংস করা এবং নিজেদের হাতে আইন তুলে নেওয়া অমার্জনীয় অপরাধ। এটা একটা জঘন্য নজির। এর প্রতিক্রিয়া অত্যন্ত অশুভ এবং সুদূরপ্রসারী হতে বাধ্য। নিউজ উইক পত্রিকায় 1974 সালের 15 জুন বাংলাদেশ সরকারের চন্দ্রনীতি এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ মুজিবের সামগ্রিক ব্যর্থতা সম্পর্কে টনি ক্লিন্টন রচিত চাটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই শিরোনামে একটি সংবাদ নিবন্ধ প্রকাশিত হয়। সংবাদ নিবন্ধের সত্ত্বে সত্ত্বে একটি ভয়ানক ভবিষ্যতের আশঙ্কা ফুটে উঠেছিল। সেই নিবন্ধের কিছু উল্লেখযোগ্য অংশ পাঠকদের জন্য তুলে ধরছি। রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী দেশটিতে আরেকবার নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। এই 2.5 বছর আগে বাংলাদেশ সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ ছিল। পাকিস্তানিদের গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে তখন সবেমাত্র স্বাধীনতা অর্জন হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত কিন্তু বিজয়ী বাংলাদেশের বিরাট ভবিষ্যৎ নিয়ে তখন সকল মহলে প্রচুর আশাবাদ। কিন্তু আজ এ দেশের সুখ এক অবলুপ্ত আবেগ মাত্র। রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী স্বাধীন দেশের নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে। বিদেশি সাংবাদিকদের কাছে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আজও পাকিস্তানি আমলের মতোই এ দেশের মানুষ ভয়ে কেঁপে ওঠে। বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মধ্যে তফাৎ মাত্র এতটুকুই যে জনগণ এখানে আগের চাইতেও দরিদ্র হয়ে পড়েছে এবং পাকিস্তানি সৈন্যদের বদলে স্বজাতির দ্বারা লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে। যে কোনো ধরনের সমালোচনা স্তব্ধ করে দেওয়ার জন্য যদিও বা সরকারি মহল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তথাপি সর্বত্র বিপদ সংকেত দেখা যাচ্ছে। অর্থনীতিতে অচল অবস্থা নেমে এসেছে এবং কেবলমাত্র 150 কোটি মার্কিন ডলারের বিদেশি সাহায্যই ব্যাপক অনাহার থেকে জনগণকে বাঁচিয়ে রাখছে। ধানপাটের উৎপাদন যুদ্ধপূর্বকালীন মাত্রার অনেক নিচে নেমে গেছে। বিদেশি মুদ্রার ভাণ্ডার শূন্য এবং মুদ্রাস্ফীতি শতকরা 40% ছাড়িয়ে গেছে। পাকিস্তান আমলে যে শ্রমিক দিনে 3 টাকা পেত এখন তার রোজগার 8 টাকা, কিন্তু সে আমলের 3 টাকা মূল্যের খাবার কিনতে এখন তার প্রয়োজন 20 টাকার। এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য যে ব্যক্তিকে সরাসরি দোষারোপ করতে হয় তিনি হলেন বাংলাদেশের জনক নেতা শেখ মুজিবুর রহমান। কিছু সংখ্যক চাটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের অবস্থা এমন হয়েছে যে নিজের ভুলভ্রান্তিগুলো পর্যন্ত জানতে পারা তার পক্ষে সম্ভব নয়। কারণ এই চাটুকারের দল কেবল সেই সংবাদগুলোই তার কানে তোলে যে সংবাদগুলো তিনি নিজে উদ্যোগী হয়ে জানতে এবং শুনতে চান। শুধু বৈদেশিক নীতি ছাড়া শেখ মুজিবের নেতৃত্ব প্রায় অসম্পূর্ণ, অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। এমন একটি সরকারের নেতৃত্ব তিনি দিচ্ছেন যার মধ্যে রয়েছে যোগ্যতাহীন আমলা আর যত সব বদমাশ এবং অল্প কিছু ভালো কিন্তু অনভিজ্ঞ মন্ত্রীদল। ঘরোয়া অসন্তোষ দমনে মুজিব এমন এক ব্যবস্থার আশ্রয় নিয়েছেন যাকে বলা যায় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সুপরিকল্পিত কর্মসূচি। রক্ষী বাহিনী মুজিব বিরোধীদের দমন করার কাজে প্রাইভেট বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। গ্রাম অঞ্চলে এই বাহিনীকে মানুষ ভীতি এবং ত্রাসের চোখে দেখতে শুরু করেছে। সম্প্রতি এক মন্ত্রীর বাড়ি ঘেরাওকারী মিছিলের উপর রক্ষী বাহিনীর মেশিনগান উথিত হয় এবং ঠান্ডা মাথায় এরা মিছিল থেকে 19 জনকে হত্যা করে। নাগরিক অধিকার এবং আইনি সহায়তা কমিটির 160 জন সদস্য গত সপ্তাহে অত্যন্ত কঠোর ভাষায় রক্ষী বাহিনী নিন্দা করেছেন। সর্বস্তরের জনগণের রাজনৈতিক এবং সামাজিক জীবনে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে কমিটি অভিযোগ করে। এতদিন শেখ মুজিবের বৈদেশিক নীতি যতটুকু সফল হয়েছিল ইদানিং তাতেও মন্দা নেমেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো 2 সপ্তাহ আগে ঢাকায় এলে তার সাথে যে কথাবার্তা হয়েছে তাতে কোনো ফলদায়ী হয়নি। যুদ্ধে বাংলাদেশের ক্ষতিপূরণ দাবি করা হলে ভুট্টো সরাসরি নাকচ করে দেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ মনে করে তাকে বাঁচিয়ে রাখতে সারা দুনিয়ার একটা গরজ আছে। এই মন্তব্য বিদেশি কূটনীতিকের। এই কূটনীতিক বলেছেন বাংলাদেশ মনে করে যুদ্ধের সময় যেহেতু বিশ্ব জনমত তাদের পক্ষে থেকেছে অতএব সবসময়ই সেরকমটি থাকতে হবে। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে দুনিয়ার গরজ পড়েছে কি পড়েনি সেটা অন্য কথা, তবে ভবিষ্যতে দেশটির জন্য অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে সমস্ত দেশগুলো সাহায্য করেছে সেই সমস্ত দেশগুলো নিজেরাই মূল্য বৃদ্ধির চাপে অস্থির। ফলে ক্রমাগত হারে সাহায্যদানের বিষয়ে তারা অনীহা প্রকাশ করে চলেছে। 1973 সাল কারাগার থেকে মুক্তি পেয়েছে নেপ নেতা মশিউর রহমান জাদু মিয়া। কয়েকদিন পর রাজধানীর এক থানার ওসির সাথে দেখা করতে গেলেন তিনি। ওসি তার বন্ধু জাদু মিয়া ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, কেমন আছি এ কথা বলে লাভ নেই, তার চেয়ে একটি ঘটনা বলি, তা থেকে আপনি বুঝতে পারবেন আমরা কেমন আছি। ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলওয়ালা রংবাজকে রিভলভার সহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, বাবা তোমার মাথার চুল এত লম্বা এত সুন্দর, আমাকে ওখান থেকে 2টি চুল দিবে। ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে 2টি চুল আমাকে দিল। আমি চুল দুটোকে একটি খামে ভরে পকেটে রেখে দিলাম।
তারপর বললাম, এবার বলো তোমার কোনো মুরব্বি আছে কিনা, থাকলে ফোন করো। সে একজন নেতাকে ফোন করলো। সেই আওয়ামী লীগ নেতা আমাকে ফোন করে বলল, আমার লোক, তাকে ছেড়ে দিন এখনই। আমি ছেলেটিকে বললাম, যাও বাবা, তোমাকে কষ্ট দিলাম, কিছু মনে করো না। ছেলেটি উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসে বলল, ওসি সাহেব, আপনি এত ভালো মানুষ, আমাকে এত খাতির যত্ন করলেন, কিন্তু আমার মাথার চুল দুটো আপনি কেন রাখলেন বুঝলাম না। ওসি সাহেব বললেন, দেখো বাবা, গতকালকেও তোমার মতো একজনকে ধরে এনেছিলাম। কিছুক্ষণ পর একটি টেলিফোন পেয়ে তাকেও ছেড়ে দিতে হয়েছিল। যাবার সময় সে আমাকে বলে গেল, খুব তো ধৈর্য আনলি, আমার একটা চুলও তো রাখতে পারলি না। তা বাবা, তুমিও যাতে ওই কথা বলতে না পারো সেই জন্যই তোমার থেকে দুইটি চুল রেখে দিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য মুজিবনগর সরকার কর্তৃক সংগৃহীত ৭৫ কোটি টাকার কোনো হদিস পাওয়া গেল না। মুক্তিযুদ্ধের নামে আদায় করা সেই অর্থের কোনো হিসাব কেউ দিতে পারল না। এই অর্থ কিভাবে ব্যয় হলো, কে ব্যয় করলো, আর যদি ব্যয় না হয়ে থাকে তবে কোথায় গেল, এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। শেখ মুজিব নিজেও কখনো কখনো রাষ্ট্রীয় আর্থিক বিষয়ে রাষ্ট্রনায়ক হিসাবে আচরণ করতে ব্যর্থ হন। লজ্জাজনকভাবে সেই সমস্ত ঘটনা বন্ধুরাষ্ট্র ভারতের কাছে প্রকাশিত হয়ে পড়ে। ভারত থেকে স্বাধীনতার পর ঢাকায় এসেছিলেন ইন্দিরা গান্ধী এবং প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি পি.এন. হাকসার। হাকসার ছিলেন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধান আমলা। ঢাকায় এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ মুজিবুর রহমানের সাথে। আলোচনাকালে সামনে আসে মুজিবনগর সরকারের কিছু টাকার প্রসঙ্গে, যা তখন ভারতীয় ব্যাংকে গচ্ছিত ছিল। পি.এন. হাকসার শেখ মুজিবকে বলেন, ভারত সরকার এই টাকা ফেরত দিতে চায়, কিন্তু কিভাবে আমরা ফেরত পাঠাবো? ব্যাংক ড্রাফট করে পাঠাবো, নাকি তোমরা জিনিসপত্র কিনবে? জিনিসপত্র কিনলে তার বিপরীতে আমরা ব্লক হিসাবে এই টাকাগুলো দিয়ে দিব। তবে আমরা বিদেশি মুদ্রায় দিতে পারবো না, ভারতীয় মুদ্রায় দিয়ে দিব। তখন শেখ মুজিব বললেন, টাকাগুলো ট্রাকে করে পাঠিয়ে দিতে। বিস্মিত পি.এন. হাকসার শেখ মুজিবকে বললেন, ট্রাকে করে টাকা কিভাবে দিব? আমাদের তো সরকারি হিসাব পদ্ধতি আছে, ব্যাংকিং পদ্ধতি আছে। তারপর শেখ মুজিব বলেছিলেন, সামনে আমার নির্বাচন, এই টাকাগুলো সেই জন্য আমার খুব দরকার হবে। পি.এন. হাকসার শেখ মুজিবের এই নীতি বহির্ভূত আচরণ এবং অর্থের প্রতি তার লোভের কারণে ব্যথিত হয়েছিলেন। তিনি মিসেস গান্ধী এবং তার সহকর্মীদের এই কথা জানান। ১৯৭২ সালের জুন মাসে ভারতের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী ডিপি ধর মইদুল হাসানকে এই দুর্নীতির কথা জানান। পরবর্তীতে ১৯৮১ সালে খোদ পি.এন. হাকসারও এর সত্যতা স্বীকার করেন। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার ৬ মাসও অতিক্রান্ত হয়নি, অথচ ১৯৭২ সালের জুন মাসের ২১ তারিখ সাপ্তাহিক পত্রিকা হক কথার সম্পাদককে গ্রেফতার করা হয়। বিস্ময়করভাবে এই গ্রেফতারের ২৬ দিন পর শেখ মুজিব বলেন, তার সরকার কোনোদিনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এর ১.৫ মাস পর আগস্ট মাসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কুরবান আলী দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেওয়া যেতে পারে না। ঠিক তার পরের মাসের ৬ তারিখে গ্রেফতার হলেন সাপ্তাহিক মুখপাত্র এবং স্পোকসম্যান সম্পাদক ফয়জুর রহমান। পরের দিন চট্টগ্রামে দেশ বাংলা পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়। ৭৩ সালের ১ জানুয়ারি ইউসিস অফিসের সামনে পুলিশ বাহিনী ছাত্র ইউনিয়নের ২ জন ছাত্রকে গুলি করে হত্যা করার পর দৈনিক বাংলা টেলিগ্রাম বের করায় সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান এবং সম্পাদক তোয়াব খান তাদের চাকরি হারান। পত্রিকার সাংবাদিক কর্মচারীরা শেখ মুজিবের কাছে এর প্রতিকার দাবি করলে মুজিব বলেন, আমার কাগজে এসব কি লিখেছ? আমার কাগজে এসব চলবে না। দৈনিক বাংলার ২ জনের চাকরি যাওয়ার পর ৫ জানুয়ারি শেখ শহীদ বলেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে ২ জন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা এবং বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এর ৯ দিন পর শেখ আব্দুল আজিজ এই বলে মন্তব্য করেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। এর পরের ইতিহাসও লাগাতার কলঙ্কের। ৭৩-এর ২৯ মার্চ গণকণ্ঠের সাংবাদিকদেরকেও জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়। ১৩ মে বন্ধ করে দেওয়া হয় দৈনিক স্বদেশ। ১৮ জুন গ্রেফতার করা হয় নবযুগ সম্পাদককে। ২৯ জুন সাংবাদিক ইউনিয়ন থেকে বলা হয়, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। ১২ আগস্ট দেশ বাংলা বন্ধ করে দেওয়া হয়। ২৩ নভেম্বর সাপ্তাহিক ওয়েব পত্রিকাকে উচ্ছেদ করা হয় আদালতের ইনজাকশন উপেক্ষা করে। গ্রেফতার করা হয় সম্পাদককে। গণকণ্ঠ সহ অন্যান্য পত্রিকার উপর বারবার হামলার প্রতিবাদে ৭৪ সালের ১৬ জানুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মহলের নিকট হতে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ, ঘোষিত ও স্বঘোষিত নানা রকম হুমকি, প্রাণনাশ এবং প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। ৭৪-এর ১৭ মার্চ গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় পত্রিকার সম্পাদক আল মাহমুদ এবং আরও কয়েকজন সাংবাদিককে। পরে আবার চালু হলেও হামলা চলতে থাকে।
30শে জুন পুলিশ বাহিনী গণকণ্ঠের অফিসে ঢুকে পত্রিকার সাজানো ফরমা ভেঙে দিয়ে আসে। জুলাই মাসে প্রাচ্য বার্তার সম্পাদককে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। 16 ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অভিমত পত্রিকার সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে।